জামাত ইসলামের ইতিহাসেই প্রথম এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে রাজপথে নামলো। দেখেন, গ্রুপিং, ফ্যাকশন, এটা একটা রিয়ালিটি, এটা থাকতেই পারে। এটা সেই মাওলানা মওদুদির জমানায় কম বেশি ছিল। সেই মঞ্জুর নোমানীদের কথা আমরা জানি, কিংবা জামাতের যে একটা ভাঙন 1954 সালে, একেবারে সকাল টু সন্ধ্যা বৈঠক, নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ, নানান প্রশ্নে ইখতিলাফ, বা নানান প্রশ্নে দ্বিমত, এবং এক্ষেত্রে যে কয়েকজন হচ্ছে এই গ্রুপে আর কয়েকজন এই গ্রুপে, মানে এটা সাহাবায়ে কেরামদের যুগেও ছিল, এটা জামাতের শুরু থেকেই ছিল, এটা থাকবে। কিন্তু জামাতের কিছু গারল আছে যারা গ্রুপিং, ফ্যাকশন এগুলোকে মনে করে যে অসম্ভব, এরা জামাতের মধ্যে থাকতেই পারে না, এরা ছোটখাটো শিরিক করছে, এরা বুঝেই না যে এটা যে সাহাবীদের মধ্যে ছিল, এটা যে থাকবে। সাহাবীদের মধ্যে দুই গ্রুপে যে যুদ্ধ হয়েছিল, এরা এটা জানে না। এখন সাহাবীদের চাইতে কি বেশি পিওর সংগঠন জামাত? এখন এটা জামাতের শুরু থেকেই ছিল, এবং বড় বড় দায়িত্বশীলদেরকে সরিয়ে দেওয়া, ইনেকটিভ করে দেওয়া, যেমন মাওলানা আব্দুর রহিমের ক্ষেত্রে যেটা ঘটেছিল, মাওলানা আব্দুস সোবাহানের ক্ষেত্রে যেটা ঘটেছিল, এরকম অনেক মহান কিংবদন্তি তুল্য ব্যক্তিদের রুকনিয়াত বাতিল করা, আবার তাকে ফিরিয়ে আনা, এরকম নানান ঘটনা ঘটেছে। এটা পার্ট অফ হিউম্যান অর্গানাইজেশন। তারপরও আমরা যতই জামাতের নানান বিষয় নিয়ে বলি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশে যত বা বর্তমান পৃথিবীতে যত সংগঠন আছে তাদের মধ্যে জামাত পিওরেস্ট। তারা ভালো, তারা শরীয়তের, ইসলামের বা বাস্তবতার সবচেয়ে কাছাকাছি। তাদের মধ্যে আমানতদারিতা, জামাতেও দুর্নীতি করে, বাইতুল মালের 30 লাখ টাকা মেরে দেয়, এরকম হাজারো ঘটনা আছে। তারপর অন্য যে কারো চাইতে ভালো। আর যদি মনে করেন যে এই ধরনের ঘটনা নাই, তাহলে আপনি মিথ্যুক, আপনি মিথ্যার উপর রাজনীতি করছেন বা সংগঠন করছেন। বিভিন্ন জায়গায় অনিয়ম আছে, কিন্তু অন্য যে কারো চাইতে কম, যে কারো চাইতে জামাত ভালো, এটা আমরা একদম দায়িত্ব নিয়ে সাক্ষ্য দিতে পারি। তো দর্শক, ছিল, কিন্তু রাজপথে নেমে মিছিল করেছে, স্লোগান দিয়েছে এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে, এটা আমার নজরে কখনো পড়েনি। আপনাদের নজরে যদি পড়ে থাকে, আমি এখন একটা ঘটনা বিশ্লেষণ করছি, এটা ছাড়া কখনো আমার নজরে এটা পড়েনি। কিন্তু এই প্রথম এই দৃশ্যটা দেখলাম, যেটা অনাকাঙ্ক্ষিত, যেটা আমাদেরকে ব্যথিত করে, যে এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে রাজপথে নামছে, মিছিল করছে। এখন এটা নেপথ্যে কি বা কেন ঘটেছে, বিষয়টা কিভাবে দেখছি, কতটুকু উচিত অনুচিত, এটা আমরা বিশ্লেষণ করব। খবরটা হচ্ছে পাবনা সদর আসন, সম্ভবত পাবনা 5, পাবনা সদর আসনে জামাতের এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। বিপুল সংখ্যক লোকজনকে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, এবং তাদের মানববন্ধনে মজার বিষয়ে তারা জামাত পরিচয় দিচ্ছে, জামাতের আরেক নেতার পক্ষ হয়ে মানববন্ধন করছে। তাদের বিশাল ব্যানার, সাদা, সেই ব্যানারে যে নেতার বিরুদ্ধে মানববন্ধন করছে সেই নেতার ছবির উপর ক্রস চিহ্ন দেওয়া, যে তাকে পরিবর্তন করতে হবে। ওই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনে আমি ভালোভাবে খোঁজ নিয়েছি, জামাতের বেশ কিছু রোকন ছিল, যদি উপস্থিতিদের বেশিরভাগই জাস্ট ভোটার সমর্থক কর্মী। ইউনিয়ন কমিটির পোস্টে আছে জামাতের, ওয়ার্ড কমিটির পোস্টে আছে, এরকম মিনিমাম 8-10 জনের নাম আমি নিজে পেয়েছি। তার মধ্যে 3জন রোকনের কথা বলেছে, আমি এক্স্যাক্টলি নাম সহ পাইনি। কিন্তু উপস্থিত যারা, তারা সবাই দাঁড়িপাল্লার ভোটার, এতে কোনো সন্দেহ নেই। এই দাঁড়িপাল্লার ভোটাররা প্রিন্সিপাল ইকবাল, সম্ভবত তার নাম, তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। মানে জামাত যাকে নমিনেশন দিয়েছে জেলা নায়েবে আমির, তার ক্ষেত্রে বলছে তিনি দুর্নীতিগ্রস্ত, তিনি আওয়ামী দোসরদের নিয়ে চলেন, তিনি আরো নানান অনিয়ম করেছেন, তিনি অযোগ্য প্রার্থী। বরং যোগ্য প্রার্থী হচ্ছে মাওলানা আব্দুর রহিম, তিনি মাওলানা আব্দুস সোবহানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। পাবনায় জামাত ইসলামী প্রতিষ্ঠার সেই মাওলানা নিজামী, আব্দুস সোবহান এদের সাথে কাজ করেছেন। জামাত ইসলামী এই মাওলানা আব্দুর রহিমদের হাত ধরেই পাবনায় এসেছে। অতএব তার মতো লোক, যোগ্য লোক, ভালো লোক, তাকওয়াবান লোক থাকতে প্রিন্সিপাল ইকবালকে দেওয়া যাবে না, এটা ভুল। কেন্দ্রীয় জামাতও জানে যে তিনি দুর্নীতিগ্রস্ত, অতএব তাকে বাদ দিতে হবে। এটা হচ্ছে উপস্থিত জনতার বক্তব্য। এখন দেখেন, জামাতের এক শ্রেণীর গারল তো ওই জনতাকে সহ, এই খবর আমি বিশ্লেষণ করছি, আমাকেও গালাগালি করবে। কিন্তু আমি প্রথমে যেটা বলতে চাই, যারা শত শত মানুষ যারা ওখানে মানববন্ধন করেছে, তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখায়। তারা এদেশের মানুষ, তারা জামাতের সমর্থক, তারা জামাতকে ভালোবাসেন, তারা জামাতের ভোটার। অতএব এটার প্রতি শ্রদ্ধাশীল, প্রথমে তাদেরকে ভালোবাসতে হবে।
এই দৃষ্টিভঙ্গি সবার আগে আপনাকে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে এই জিনিসটা কাঙ্ক্ষিত নয়। দেখেন, গ্রুপিং বাস্তবতা, এর মানে এই নয় যে জায়েজ। যেমন হাদিসে আছে, সহিহ হাদিসে, যে উম্মতে মুহাম্মাদি ৭১ গ্রুপে ভাগ হবে মুসলমানরা। এটা হাদিসে আছে। এর অর্থ এই নয় যে ৭১ গ্রুপে ভাগ হওয়া জায়েজ, বরং এখানে আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যের সংজ্ঞা আছে, আপনি জামাতের মধ্যে গ্রুপিং করলে আপনি অনৈক্য সৃষ্টি করছেন না, অথবা আপনি জামাত করেন, আপনি চরমনাই করেন, এর মানে এই নয় যে আপনি ইসলামে ঐক্যবদ্ধ না। ঐক্য মানে আপনি এক কালেমায় বিশ্বাস করেন, একদিকে ফিরে সিজদা দিবেন, মৌলিকভাবে কিছু বিষয়ে একমত পোষণ করলে আপনি এক মসজিদে নামাজ পড়লে ঐক্য, দল আপনি 10টা করেন, এটা আলাদা বিষয়। জামাতের ক্ষেত্রে ঐক্যের কথা এটা বলবো যে আপনি দাঁড়িপাল্লার ভোটার, মানে আপনি জামাতে আছেন, তার মধ্যে 3 গ্রুপ 4 গ্রুপ কারো বিরুদ্ধে স্লোগান দিলে আপনি জামাত থেকে বের হয়ে যাননি। কিন্তু রাজপথে মিছিল করবে, বিক্ষোভ সমাবেশ করবে, এটা আমি উচিত মনে করি না। এটা না হলেই ভালো হতো, কিন্তু অনিবার্য বাস্তবতা অনেক সময় প্রয়োজন হয়। প্রয়োজন হলে রাজপথে মিছিল অফিস ঘেরাও দেওয়া যায়, কিন্তু এটা প্রত্যাশিত না। এখন কেন এই ধরনের ঘটনা ঘটলো? এই ধরনের ঘটনা ঘটেছে জামাতের এক শ্রেণীর অনলাইন গারলের কারণে। কেন? এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করি, জামাতকে ভালোবেসে, জামাতের নীতিমালা মেনে, শরীয়ত মেনে গঠনমূলক সমালোচনা করি, নানান অসঙ্গতির বিরুদ্ধে কথা বলি, জামাত বিরোধী হয়ে নয়, জামাতের পক্ষে হয়ে। আমরা 99টা বলি জামাতের পক্ষে, 2-1টা হয়তো বা গঠনমূলক সমালোচনা করি শুভাকাঙ্ক্ষী হিসেবে। ঠিক সে আমাদেরকেই প্যারালাইসিস বলে গালি দেয়। ওই গারলরা দায়ী আজকের এই ঘটনার জন্য, এই বিক্ষোভ মিছিল, মানববন্ধনের জন্য। সামনে মানববন্ধন, দেখবেন যে কেন্দ্রীয় নেতাকে গায়ে হাত দিয়েছে, তার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। কেন? মানে ওই এক শ্রেণীর গারল যারা মনে করে যে কেন্দ্রীয় সিদ্ধান্ত একদম ফাইনাল, ওহি, ভুল হতে পারে না, অতএব এটা পরিবর্তন অযোগ্য, কেন্দ্র যা বলেছে সামিনা ওয়া তানা, মানে সংগঠনের সিদ্ধান্তকে ওহি মনে করা, নির্ভুল মনে করা, ওই গারলরা দায়ী আজকে এই মানববন্ধন বিক্ষোভের জন্য। যে জামাত যাকে নমিনেশন দিয়েছে তাকে ক্রস চিহ্ন দিয়ে আরেকজনের পক্ষে, যার পক্ষে মানববন্ধন করছে তিনি অনেক ভালো লোক, হয়তোবা তিনি এটা সমর্থন করেন এই মানববন্ধন, কিন্তু তার পক্ষে করছে, তিনি পিওর ভালো লোক, তার বিষয়ে কোনো ইখতিলাফ নেই। কিন্তু প্রিন্সিপাল ইকবালের বিরুদ্ধে অনেকেই দেখলাম যে আমাকে বলছে, অনেকে লিখছে, যে আমাদের অনেক রোকন বলছে তার বিরুদ্ধে, তার নানা অনিয়ম, এরকম ছোট পাবনা 5 না, এটা অনেক জায়গায় আছে, বিভিন্ন জায়গায় এরকম ঘটনা আছে, থাকবে। তাহলে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে প্রথমে ওই গারলদেরকে চিহ্নিত করতে হবে, যারা গালাগালি করে, এই অশিক্ষিত মূর্খ যে অংশটা, যারা অন্ধ আনুগত্য করে, ওদেরকে চিহ্নিত করে বোঝাতে হবে যে এটা মানুষের সংগঠন, এখানে দায়িত্বশীল আমিরে জামাত ভুল করতে পারে, যে কেউ ভুল করতে পারে, লোকমা দিতে হবে। কেন্দ্রীয় সংগঠন ভুল করলে স্থানীয় সংগঠন এটা নিয়ে সমালোচনা করবে, সোশ্যাল মিডিয়ায় ডিবেট হবে, খোলামেলা কথাবার্তা হবে, যার ফলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা সমাধান হবে, আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু আপনি যদি ভুল হতেই পারে না এই ধারণা পোষণ করেন, তাহলে তো সংশোধনের কোনো জায়গা রাখলেন না। আপনি যদি আপনার কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তকে ওই মনে করেন, তাহলে তো সংশোধনের কোনো জায়গা নাই। অতএব কথা বলে, আলাপ আলোচনা করে টেবিলে বসে লাভ নেই, এখন সংশোধন করি রাজপথে, এই দৃষ্টিভঙ্গি থেকেই তোরা রাজপথে নেমেছে। কিন্তু সোশ্যাল মিডিয়া আলোচনা, কথাবার্তা, সমালোচনা, ফেসবুক পোস্ট, এই স্বাধীনতাটা যদি থাকতো, তাহলে এই মিছিল পর্যন্ত যেত না। জামাতে যদি এই প্র্যাকটিস থাকতো যে না, কোনো একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় উঠেছে, অতএব এটা আমরা পুনর্বিবেচনা করার চেষ্টা করি বা এটা আবার যাচাই করি, এই প্র্যাকটিসটা যদি থাকতো, তাহলে রাজপথ পর্যন্ত এই ঘটনা গড়াতো না। সর্বোচ্চ সোশ্যাল মিডিয়া কিন্তু ভালো হয় ফোরামে সমাধান করতে পারলে, কিন্তু একটা সংগঠন যখন বড় হবে তখন ফোরামে সব সমস্যা সমাধান করতে পারবে না। আমাদের দৃষ্টিভঙ্গি থেকে একটু বুঝুন, আমরা চাই একটা জামাতের একটা ডিসিশন, যে কোনো নমিনেশন কেন্দ্রিক ঘরোয়া টেবিলেই সমাধান হোক, সুন্দর গ্রহণযোগ্য সমাধান হোক। কিন্তু এই সংগঠন যখন ক্ষমতার কাছাকাছি যাবে, তখন এটা হবে না সব ক্ষেত্রে। এটা সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে হয় নাই। এর মানে এটা ইখতিলাফ হবে, সে ইখতিলাফ আরেকটু বড় পরিসরে সমাধানের চেষ্টা করতে হবে ঘরোয়াভাবে। সেটাও যদি না হয়, তারপরে কর্মীদের মতামত নিতে হবে, আর গণতান্ত্রিক নির্বাচনে আপনার এই কর্মীদের মতামত নিতে হবে, জনগণের পালস বুঝে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে দায়িত্বশীলদের। এখন জনগণের পালস বোঝার চেষ্টা করে না দায়িত্বশীলরা। কেন? কারণ জনগণের মতামত দেওয়ারই তো সুযোগ নেই।
রোকন ছাড়া তো মতামত দিতে পারে না। জনগণের মতামত দেওয়ার সুযোগ একমাত্র ফেসবুক। এই জন্যই বলেছি যে ফেসবুকে জনগণ কি বলে, অ্যাটলিস্ট রাজনীতি, ভোট, এই রিলেটেড সিদ্ধান্তগুলো জনগণের পালস বুঝে সিদ্ধান্ত নিন। জনগণের পালস বুঝতে হলে আমাদের সমালোচনা, ফেসবুকের মন্তব্য, লেখালেখি, এগুলোকে আপনাকে অ্যালাউ করতে হবে। তাছাড়া জনগণের পালস, কর্মীদের পালস আপনি বুঝতে পারবেন না বর্তমান বাস্তবতায়। এজন্য বলবো দর্শক, এখন এখানে পাবনায় আমি কার পক্ষে বিপক্ষে এটা না, এই যে মানববন্ধনের মতো ঘটনা ঘটেছে, তো জামাতের অনেকে দেখলাম গালাগালি করছে, তোরা জামাত না, তোরা কিসের জামাত? আরে ভাই, তারাও জামাত। বরং তারা কি বলতে চায় শুনুন। অধিকাংশ মানুষ কাকে চায়, যেহেতু এটা নির্বাচনী রাজনীতি, অধিকাংশ যাকে ভোট দিবে সেই জিতবে, এবং যাকে দিয়েছেন তার বিরুদ্ধে কি অভিযোগ আছে, এই সোশ্যাল মিডিয়া আলাপ আলোচনা এগুলো কনসিডার করেন, এভাবে সমাধান করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, কেন্দ্র যা বলেছে এটা ওহি, তাহলে সামনে দেখবেন যে জামাত সেরাসিরি ঘটনা ঘটবে। আরেকটা বিষয় আমি বলে দিই, দেখেন এরকম জামাতের এই প্রার্থীর বিরুদ্ধে, প্রিন্সিপাল ইকবালের বিরুদ্ধে নানান টাকা পয়সা তসরুফের অভিযোগ আছে, এটা থাকবে, এখন তদন্ত করতে হবে। আর আপনি যদি মনে করেন না অসম্ভব, 30 লাখের ঘটনা ঘটতেই পারে না, তাহলে আপনি পাগল। ক্ষমতায় আসলে, জামাত যদি ক্ষমতায় আসে আগামী নির্বাচনে, আপনি মনে রাখবেন, ক্ষমতায় আসলে প্রথম 6 মাসে জামাত কমপক্ষে তার 1 থেকে 2,000 রোকনকে বহিষ্কার করতে বাধ্য হবে বিভিন্ন অনিয়মের অভিযোগে। এটা ঘটবে, এটা মানুষের সংগঠন হবে। ক্ষমতার কাছাকাছি গেলে নারী কেলেঙ্কারি, নানান কিছু ঘটবে। তারপরও অন্য যে কারো চাইতে ভালো থাকতে পারার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন, আপনার মানদণ্ড হবে আল্লাহর সন্তুষ্টি বা কোরআন সুন্নাহ। যে কিন্তু ক্ষমতার কাছাকাছি গেলে অধপতন হবে। ক্ষমতা মানুষকে নষ্ট করে, আদর্শ থেকে দূরে সরিয়ে নেয়। এই যে 5 আগস্টের পর অনুকূল পরিবেশে আপনি দেখেছেন না, শিবিরের থানা সভাপতি, থানা সেক্রেটারি নারী সহ ধরা পড়েছে, বিবাহিত নারীর সাথে তোলপাড় হয়েছে না এটা নিয়ে। আরো অনেক জায়গা আছে, অনেক, আর এর চাইতে বেশি করে না, সবকিছু মিডিয়া আসে না। জামাত নেতা চাঁদাবাজি করতে যে বহিষ্কার হয়েছে, জামাত বহিষ্কার করেছে, কর্মীকে বহিষ্কার করেছে, জামাত তার কর্মীকে জেলে পাঠিয়েছে, হয়েছে না? এটা হবে। তো এই জন্যে আমাদের এই সোশ্যাল মিডিয়ার সমালোচনার মাধ্যমে এগুলোর সমাধান হোক। প্রথমে ফোরামই হোক, ফোরামে না হলে সর্বোচ্চ সোশ্যাল মিডিয়া, মাঠ পর্যন্ত 2 গ্রুপিং না করাক, আমরা এটা চাই। তবে যেটা গড়িয়েছে এটা থেকে শিক্ষা নেই। এজন্য কর্মীদের মতামতের জন্য সোশ্যাল মিডিয়া সমালোচনা আমলে নেওয়ার প্র্যাকটিস শুরু করেন, দেখবেন যে মাঠ পর্যায়ে পর্যন্ত যাবে না। আর এটাকে ইগনোর করলে সামনে আরো মারামারি অপেক্ষা করছে।